প্যানভিশন টিভি প্রেজেন্টস। কয়েকদিন আগে আমার একটা ফেসবুক পোস্টের কমেন্টে আমার খুব কাছের একজন মানুষ লিখেছিলেন, লাল জুলাইয়ের গল্প কি শেষ হবে না? এই গল্প কি চলমান থাকবে? আমি বলেছিলাম এই গল্প চলমান থাকবে এবং এই গল্পগুলোই চলমান রাখতে হবে, কারণ এই গল্পগুলো আমাদের অনুভূতিতে সবসময় নাড়া দেয় এবং দিবে, এবং দেয়াটাই আবশ্যক। তবেই আমরা আমাদের সকল কাজকর্মে যে বিপ্লবী চেতনা এবং যেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা আগামীর বাংলাদেশ নির্মাণ করব, সেই জায়গাটাতে আমরা ঠিক থাকতে পারব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্যানভিশন টেলিভিশনের বিশেষ আয়োজন লাল জুলাইয়ের গল্পে আমি জহিরুল ইসলাম টুটুল বরাবরের মতোই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অতিথি মেহরাব হুসাইন, সম্মুখ সমরের একজন যোদ্ধা। চলুন আমরা সেই যুদ্ধের ময়দানেই চলে যাই। কত তারিখ ছিল সেটা? তারিখ ছিল 19শে জুলাই, শুক্রবার। কেন আসলে শুরুতেই জানতে চাচ্ছি যে আমার সামনে যে মানুষটা বসে আছেন সে মানুষটা একজন সম্মুখ সমরের যোদ্ধা। আপনি চাইলে নিজেকে গুটিয়ে রাখতে পারতেন, আপনি চাইলে কিছুই না বলতে পারতেন, আপনি চাইলে বড়জোর ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে নিজেকে ঝামেলা মুক্ত রাখতে পারতেন, কিন্তু সেটা না করে আপনি একদম সম্মুখ সমরে ঝাঁপিয়ে পড়লেন এবং নিজে আহত হয়েছেন, গুলির সামনে দাঁড়িয়েছেন। কি হয়েছিল আসলে সেদিন আপনার সাথে, বা আপনার অবস্থানটা কোথায় ছিল? 19শে জুলাই, সেদিন ছিল শুক্রবার, জুমার দিন। সেদিন আমরা মসজিদে যাওয়ার পরে সেদিন আমরা... কোন মসজিদ এটা? আমাদের লক্ষ্মীপুরা কেন্দ্রীয় মসজিদ, জয়দেবপুরের লক্ষ্মীপুরা কেন্দ্রীয় মসজিদ। জি, আচ্ছা। সেইখানে আমরা সম্মিলিতভাবে আমরা ছাত্ররা একত্রে নামাজ পড়ে সেদিন আবার ডুয়েট ক্যাম্পাস থেকে 3টায় আমাদের কর্মসূচি দেওয়া হয়। সেইখানে আমরা কর্মসূচির উদ্দেশ্যে আমরা রওনা হব। ঠিক সেই মুহূর্তে আমরা তথ্য পাই যে আমাদের 27 নং ওয়ার্ডের কাউন্সিলর, তার সান্ডা বাহিনী, তারা লোকবল নিয়ে, তাদের অস্ত্রশস্ত্র নিয়ে তারা তাদের আওয়ামী অফিসের দিকে অগ্রসর হচ্ছে। আচ্ছা, মানে ওখানে তারা একত্রিত হবে? জি, একত্রিত হয়ে আমাদের আন্দোলন এটা বানচাল করে দিবে। আমরা সেটা পিছুটা না হয়ে আমরা সামনের দিকে অগ্রসর হলাম। আমরা 3টার দিকে যখন কর্মসূচি শুরু হয়, আমরা যেতে যেতে একটু লেট করে ফেলি। অটো নিয়ে যখন আমরা তিতাস, আমাদের যোধপুর তিতাস অফিসের সামনে যাই, সেইখানে আমরা মিছিল পাই। আমরা সেইখান থেকে শুরু হয়, রেলপথ অবরোধ করে রাখি দীর্ঘ সময়। তারপর আমরা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হতে থাকি। যখনই আমরা বাস স্ট্যান্ড মুখে আসবো, আমাদের যোধপুর বাস টার্মিনাল সামনে আসবো, ঠিক সেই মুহূর্তে আমাদের মিছিলের সম্মুখে আমরা ছিলাম। মিছিলের সামনে জি, কতজন ছিলেন আনুমানিক? প্রায় 1000 উপর হবে। 1000-এর উপরে। কারণ পুরো ডুয়েট ক্যাম্পাস আশেপাশে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সাধারণ ছাত্র জনতাও, আম ছাত্র জনতা সকলেই মিলিতভাবে আমরা একত্রিত হই। জি, বাস স্ট্যান্ড সামনে আসে অগ্রসর হওয়া পর্যন্ত তারা কিছু মেয়েরা আমাদের মিছিলে সামিল হতে চায়। ওই দিন যেন কেন জানি আমার মনে লাগলো যে আজকে মেয়েদের না থাকলেই বেটার হবে। আচ্ছা, যেহেতু আমি সামনে ছিলাম, মিছিলটা শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার জন্য আমরা প্রায় 10-12 জন আমরা সামনে ছিলাম। জি, সেই মুহূর্তে মেয়েদেরকে বললাম, আজকে তোমরা চলে যাও। তোরা চলে গেল। ঠিক সামনে 1-2টা মোটরসাইকেল আহরণকারী এসে বললো যে সামনের দিক দিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে যুবলীগ এবং ছাত্রলীগ আর আসতেছে। আমরা ভাবলাম কোনো সমস্যা নেই, আমাদের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আসছে আমরা, আমাদের কোনো ভয় নেই। আমরা কেন এরকমটা মনে হলো আসলে? কেন, কিসের নেশা তখন আসলে? তখন আমাদের বিজয় নিশান, সামনের দিকে আমাদের বিজয় আনতে হবে। কিসের বিজয়? সেটা হচ্ছিল এই যে রক্তের উপর দাঁড়িয়ে আমরা কখনো বিশ্বাসঘাতকতা করতে পারি না। মানে ততদিনে তো অনেকগুলো ভাই শহীদ হয়ে গেছে। 15 জুলাই থেকে 16, 17, 18 জুলাই অনেক ভাই শহীদ হয়ে গেছে। ঠিক 19শে জুলাই আমরা দাঁড়িয়ে আমরা তো বিশ্বাসঘাতকতা করতে পারি না। আমরা সামনের দিকে অগ্রসর হতে লাগলাম। সামনের দিকে অগ্রসর হতে আমাদের মিছিলে যতটুকু তথ্য পেয়েছি, আমাদের মিছিলে অনেক দুষ্কৃতী প্রবেশ করে ফেলছে। সেই মুহূর্তে পুলিশের থেকে 100 গজ দূর হবে, এত কাছাকাছি আমরা পুলিশের কাছে, শিববাড়ি কাছাকাছি। শিববাড়ি টোটালি তারা অস্ত্র নিয়ে, তাদের সারোয়াজন নিয়ে, যত কিছু আছে তাদের প্রটোকল সব কিছু নিয়ে তারা দাঁড়িয়ে আছে। আমাদের সামনে অগ্রসর হতেই পিছন থেকে ইট পাটকেল মারা শুরু করলো আপনাদের উপরেই। মানে পিছন থেকে
পুলিশের উপর মানে আগেই যেটা পরিকল্পনার মধ্যে ছিল না, আমাদের ছিল, আমরা যে আমরা পুলিশকে অ্যাটাক করব না আগে, জি জি, বা অ্যাটাক করা তো প্রশ্নই ওঠে না, আপনারা একটা শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক একটা আন্দোলন করছেন। জি জি, যেটা বরাবর প্রত্যেক আমরা করে থাকি। জি, ঠিক সেই মুহূর্তে উস্কে দেওয়া হয় আর কি, পিছন থেকে ইট মারা হয়। একজন ইট মারলে কিন্তু সাথে সাথে অনেকগুলি মারা হয়। সেই মুহূর্তে পুলিশ তখন কিছু বলেনি। পুলিশ যখন ইট পাটকেল খাচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমি আবার সবার সামনে ছিলাম। সামনে থাকার কারণে যখন গুলিগুলো মারে, প্রথম গ্রেনেড হামলা মারে, তারপর মানে হঠাৎ করেই কি সেটা হ্যাঁ হামলাগুলো শুরু হলো? জি জি, হঠাৎ করে সাউন্ড গ্রেনেড, তারপর ছিল সিটা গুলি। প্রথম যে গুলিগুলো লাগে সব আমার বুকে লাগে, আমার বুকটা জ্বালা হয়ে যায়। আমি তখনও বুঝতে পারি নাই যে আমার গুলি লাগছে। সবাই ছোটাছুটি শুরু করছে, কেউ নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে না ওই মুহূর্তে। একদিকে হচ্ছে টিয়ার শেল, একদিকে সাউন্ড গ্রেনেড, আর একদিকে ছিটা গুলি। ঠিক সেই মুহূর্তে আমি দৌড় দিয়ে আমাদের শিববাড়ি, এখানে একটা মসজিদ আছে বাইতুল নূর মসজিদ, সেইখানে ট্রাস্টের মসজিদে এখানে প্রবেশ করি। সেইখানে প্রবেশ করে পুলিশ টোটালি সব জায়গায় নিয়ন্ত্রণ করে ফেলে। তারপর তারা ডুয়েটের যেসব বাইরা ছিল তারা বাস স্ট্যান্ড দিকে দৌড় শুরু করে, কেউ মুন্সিপাড়া রোড আছে এই দিকে দৌড় দেয়। আমরা যখন ওই ট্রাস্ট এরিয়াতে যাই, সেখানে তিনটা রোডে অলরেডি আন্দোলন, মানে মুখোমুখি আমাদের পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়ে যায় খুবই ভয়ঙ্করভাবে। তারা পরপর কয়েকশো সাউন্ড গ্রেনেড, সাথে সাথে টিয়ার শেল, বাড়ির ছাদ পর্যন্ত ওটা টিয়ার শেল মারা শুরু করে। ভয়ঙ্কর অবস্থা। টোটালি এলাকায় একটা আবাসিক এলাকা এটা। এক জায়গায় টিয়ার শেল মারলে বাতাস তো তার বিপরীত দিকে আসতেছে, আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেছি। বারবার দৌড় দিয়ে আবার এক বাসায় ঢুকে চুলা জ্বালিয়ে আমরা মানে আগুন জ্বালিয়ে আমার দোয়াটা আর কি কাটে নিচ্ছি। এরকম পর্যায়ে করতে করতে ওই অবস্থা গুলি খাইছি, আমি বুঝতে পারি না। একজনে বলতেছে তোমার এখানে রক্তক্ষরণ হচ্ছে। তারপর আমি দেখলাম যে আমার মোটা টি শার্ট ছিল, সেটা ভেদ করে আমার অনেকগুলো ক্ষত হয়ে গেছে। তারপর এই অবস্থায় আরও নিজেকে শক্ত করিনি, যে দুর্বল করিনি। রক্তক্ষরণ হচ্ছে সেই মুহূর্তে কিছু মেডিকেলস বাইরে আসলো, তারা আমাদেরকে ট্রিটমেন্ট দিতে লাগলো। আশেপাশ থেকে মা বোনরা এমনভাবে আমাদের সহায়তা করতে লাগলো যে নিজের ছেলে যারা যুদ্ধের ময়দানে ছেড়ে দিচ্ছে। সেই মুহূর্তে আমরা আরো শক্তি সঞ্চার করলাম। সুন্দর করে কি ধরনের সহযোগিতা করছিলেন ওনারা? তারা কেউ পেস্ট, কেউ স্যালাইন, কেউ বাড়ির ছাদ থেকে বোতল ভরে ভরে স্যালাইন গুলে গুলে আমাদেরকে দিচ্ছে যে তোমরা এটা খাও, এটা খেয়ে তোমরা শক্তি সঞ্চার করো। আর বাসা থেকে আগুন জ্বালানোর জন্য টিয়ারশেল যেটা আগুন দায়ী করবে, সেটা তাদের পুরাতন ল্যাব, তারপর তাদের যে পোশাক ছিল পোশাকগুলো আমাদেরকে দিতে লাগলো যে এটা আগুন জ্বালিয়ে তোমরা করো, টিয়ারশেলটা এটা নিষ্ক্রিয় করে ফেলো। আমরা ঠিক সেই মুহূর্তে সেটাই করতে লাগলাম, যে আমরা আগুন নিয়ন্ত্রণ রাখার জন্য বা ধোঁয়াটা এটা কাটানোর জন্য আগুন ধরাতে লাগলাম। সেই মুহূর্তে অনেকে আমাকে, মানে মা বোনরা আমাকে আটকে ধরেছে যে আমাকে যেতে দিবেন এখন, কেননা তুমি আহত হয়েছো, তুমি এখন একটু রেস্ট নাও, যে তুমি একটু তোমাকে তোমাকে একটু করে দিই। তারা তো একদমই অপরিচিত মানুষ। জি, কিন্তু তারা ভাবছে যে এটা আমার সন্তান, তাদের সন্তানকেও মাঠে নামে দিচ্ছে, যে কোনো কিছু এইটা আমরা সম্পূর্ণ এই আন্দোলন যেন আপামর জনতার, এবং এটা সফল হতে হবে, যে সফল হতে হবে। দর্শক, এই অংশে আমার একটা অনুভূতি আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করি। সেটি হচ্ছে যে এই আন্দোলনটাকে যখন আমাদের এই লাল জুলাইয়ের গল্প প্রচারিত হচ্ছে, তখন তো প্রায় আমরা 3 মাস 3.5 মাস পার করে ফেলেছি, যদি আমি ভুল না বলি, কিছুটা কম বেশি সময় হতে পারে। নানানভাবেই এই আন্দোলনটাকে বা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত যারা যারা রাজপথে যুদ্ধ করেছে, যারা রাজপথে বন্দুকের সামনে ছিল এবং তারপরে ফ্যাসিস্টকে বিদায় করতে বাধ্য করেছে, এই মানুষগুলোকে বা আন্দোলনরত এই মানুষগুলোকে বা আন্দোলনটাকে প্রশ্নবিদ্ধ করবার জন্য নানান রকমের চেষ্টা কিন্তু করা হচ্ছে এখনও, বা অনেকেই করেছেন বা করছেন। তার মধ্যে বড় একটা মোটা দাগে যেটা এই আন্দোলনের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটা হচ্ছে যে এটা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড, এটা আসলে মানে জনবিচ্ছিন্ন বা আবেগে কিছু একটা হয়ে গেছে, মানুষ ভুল করেছে, ঠিক করে নাই, এরকম অনেক রকমের। কিন্তু এই আন্দোলন চলাকালীন এবং এখনো পর্যন্ত
এই মানুষগুলোর প্রতি সাধারণ মানুষের, গণমানুষের যে পরিমাণ স্নেহ, ভালোবাসা এবং আন্দোলন চলাকালীন যেখানেই আমি ওই সময়গুলোতে নানানভাবে যে খোঁজ খবরগুলো পেয়েছি, আপনি আমার সাথে একটু মিলিয়ে দেখবেন যে যখন এই মানুষগুলো রাজপথে ছিল, তারা যখন গুলি খাচ্ছে, আহত হচ্ছে, এবং যত দিন গড়াচ্ছিল তত কিন্তু পারিবারিক বা জনসম্পৃক্ততা যেটা, সেটা আরও বাড়ছিল। বিশেষ করে বাসাবাড়িতে থাকা আমাদের মা বোনেরা যেভাবে তাদের জন্য অন্ততপক্ষে কিছু না পারলেও দুহাত তুলে দোয়া করেছেন, এই খোঁজখবরগুলো আমি পেয়েছি বিভিন্নভাবে। তার মানে কারো মধ্যে কিন্তু ওই চিন্তা হয় নাই যে কেন এরা মরতে যাচ্ছে, কেন এরা আন্দোলনে যাচ্ছে, বরং সবার ভেতরে তখন যত সময় গড়াচ্ছিল সবার মধ্যে এই চিন্তাটাই আসছিল যে এদেরকে সফল হতে হবে, এদের সফলতার জন্য আমাদেরকে পেছন থেকে যা কিছু সহায়তা করা দরকার সেটা করতে হবে। আর সফলতা মানেই হচ্ছে ফ্যাসিস্টের বিদায় ঘটাতে হবে, নতুন একটা বাংলাদেশ আমাদের দরকার। আমি কেন এই কথাগুলো বললাম, যে নানানভাবে প্রশ্নবিদ্ধ করতে যারা চেষ্টা করছেন তাদের সংখ্যাটা খুবই কম, খুবই কম, মানে হাতে গোনা দু একজনকে পাবেন, কিন্তু বাকি সবাই কিন্তু সম্পৃক্ত ছিলেন এই আন্দোলনের সঙ্গে। জি। তারপর সেদিন 3টা রুট, সে ছিল ব্যাংকার্স রুট, একটা ছিল ট্রাস্টের রুট, একটা ছিল আইডিয়াল রুট। 3টা রুট আমি নেতৃত্ব দিতে থাকলাম। সেইখানে অনেক বাইরে আসলো। তারপর তারা একত্রিত হয়ে আমরা 30-40 জন করে এরকম ছাত্রদেরকে বললাম যে তোমরা এদিকে যাও, এদিকে গিয়ে তোমরা প্রটোকল নিয়ে এটা। আপনার তো ততক্ষণে গুলি, মানে রক্ত ঝরছে তো? জি জি। তারপর আমি তখন ট্রিটমেন্ট নেইনি আর কি, তার টুথপেস্ট, তারপর ছিল বায়োডিন, এগুলো লাগিয়ে দিয়েছিল। তারপর রক্তক্ষরণ হচ্ছিল। সেই মুহূর্তে আমি তাও বসে ছিলাম না, আন্দোলনটা কিভাবে সফল করা যায় সেই ক্ষেত্রে আমি তাদেরকে বললাম যে তোমাদেরকে আমি লিড দিচ্ছি, তোমরা এই কাজ করো। বিভিন্ন জায়গায় আগুন লাগালাম। আগুন লাগানোর কারণে কিছুটা কি আমাদের মানে হয়ে গেছে, মানে ধোঁয়ামুক্ত আর কি হয়েছে। কিন্তু তারা উপর দিক দিয়ে ড্রোন পাঠায় কোথায় স্টুডেন্ট আছে, কে কোথায় আছে খুঁজে খুঁজে দেখে ওইখানে তারা টিয়ারশেল মারতেছে। অনেকে দেখলাম ছাদের উপর থেকে তারা ইট পাটকেল মারতেছে, সেই ছাদের উপর টিয়ারশেল মারছে। আচ্ছা। টোটালি ওই এলাকাটাই টিয়ারশেল মানে গন্ধযুক্ত, ধোঁয়াযুক্ত করে মানুষকে মানে একেবারে নাবিশ্বাস করে ফেলছে। জি। সেই মুহূর্তে আমি এক বাসায় গেলাম, আন্টির কাছে বললাম আন্টি আমার কিছু ইট দরকার। আন্টি বললো বাবা আমার তো ইট নেই, আমি দেখতেছি কি করা যায়। আন্টি তাৎক্ষণিকভাবে বাসায় গিয়ে সাফল নিয়ে আসলো। সাফল নিয়ে এসে তার নিজের বাড়ির দেওয়াল ভেঙে তার ছেলেকে দিয়ে দেওয়াল ভাঙালো, ভাঙায় তারপর সেই ইটগুলো একটা শপিং ব্যাগে আমাকে দিল, যাও বাবা এই ইটগুলো নিয়ে তাদেরকে মারো। মানে আপনি যখন বললেন আমার না গুজবাম্প হলো যে আপনি কোনো একটা অপরিচিত আন্টির কাছে বললেন এবং সেই আন্টি আপনাদের মিনিমাম একটা প্রোটেকশনের জন্য সে তার দেয়াল ভেঙে আপনাদেরকে ইট পাথরের ব্যবস্থা করে দিল। কিন্তু আন্টির তো বলার দরকার ছিল এই তোমরা মারামারি করো, তোমরা ভালো না, তোমরা মানে এসো না। কিন্তু দেখেন অনুভূতিটা কোন লেভেলে চলে গেছে মানুষের, যে তোমাদেরকে বিজয়ী হতে হবে। জি। যে এটা প্রত্যেক ফ্যামিলির, প্রত্যেক মা বাবারই টেন্ডেন্সি হয়ে গেছে যে এই জালিমের জুলুম এত পর্যায়ে হয়ে গেছে যে আমাদের জালিম থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে আন্দোলন করতে হবে। তখন কয়টা বাজে 19 জুলাই? মানে সেটা 4:30 বা 5টা বাজে, 4:30 আসরের আগ মুহূর্ত আর কি, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে। জি জি। সেই মুহূর্তে তারা দফায় দফায় আমাদের উপর আক্রমণ, তারপর টিয়ার শেল, গ্রেনেড হামলা চালিয়ে আমাদেরকে মানে ছত্রভঙ্গ করার চেষ্টা করতেছে। তো যতটুকু তথ্য পেয়েছি ওদিকে অনেকে অ্যারেস্ট করেছে। আমাদের এক ছোট ভাই ছিল, তাকে তারা ছাদ থেকে যখন ইট পাটকেল মারতে শুরু করলো, ঠিক ছাদের উপর টিয়ারশেল মেরে ছাদের উপর গিয়ে তাদেরকে আচ্ছা মতন পিটিয়ে তাদেরকে অ্যারেস্ট করলো। সেই মুহূর্তে তারপর আমি কি করলাম, সেই মুহূর্তে তাদেরকে আসর আজান দিয়েছে, আসর নামাজ মসজিদের সাথে সালাত আদায় করলাম। সালাত আদায় করতে গিয়ে অজরে চোখ দিয়ে পানি বের হলো। আল্লাহ, এই জালিম থেকে আমরা কি রক্ষা পাবো না? এত জুলুম আমাদের উপরে যে হচ্ছে, আমার ভাইয়ের রক্ত যাচ্ছে, রক্তর বন্যায় স্রোতে ভেসে যাচ্ছে। আল্লাহ তুমি কি এইভাবে আমাদেরকে সাহায্য, অবশ্যই তোমার সাহায্য অতি নিকটে। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য পাঠাও, এই জালিম থেকে আমাদের রক্ষা করো। সালাম ফিরিয়ে তারপর হলো নামাজ শেষ করে মসজিদে বের হলাম। বের হয়ে তারপর আবার শুরু করলাম আমাদের আন্দোলন যেটা ছিল। আমরা করতে গেলাম, অনেকে আহত, গুলিতে হয়েছে। অনেকে বলতেছে যে আমি অলরেডি হসপিটালে কল দিয়ে বলেছিলাম যে আমি গুলিবিদ্ধ। তার সাথে আগেও কথা হয়েছিল যে কোনো ছাত্র যদি আহত হয়ে থাকে তাহলে আপনার থেকে সর্বাত্মক সহায়তা করবেন। তিনি বলছিল যে তুমি সমস্যা নেই, তুমি পাঠিয়ে দিও,
যে আমার কথা বললেই হবে, তাকে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা দেওয়া হবে। এটা আমার যদুপুর SQR হসপিটাল আর আচ্ছা আচ্ছা। শিববাড়ি মোড়ে। ঠিক সেই মুহূর্তে আমি তাদেরকে বলেছিলাম, তারা আমাকে খুঁজতে খুঁজতে তাদের হসপিটাল ম্যানেজার সহ হসপিটালের কয়েকজন নার্স পাঠিয়ে দেয় আমাকে খোঁজার জন্য, কারণ মহিলা ছিল, তারা তো খুঁজে আমাকে পায় না। আন্দোলন চলাকালীন করতে করতে ঠিক সন্ধ্যা হয়ে যায়। মাগরিবের যখন আজান দেয় আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ি, নামাজ পড়ে নিজেকে আর ধরে রাখতে পারি না, অত্যন্ত শরীর দুর্বল হয়ে যায়, কারণ রক্ত ঝরছিল তো। জি, দুর্বল হওয়ার পরে মসজিদে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। বিশ্রাম নেওয়ার পরে তারপর আবার শক্তি সঞ্চার করে আমি ভাবলাম যে আমি বসে থাকলেও হবে না, এই আমাদের আন্দোলন সফল করতে হবে। অনেকেই চলে গিয়েছে কিন্তু আমি যাব না, এই আন্দোলন সম্পূর্ণ সফল না করে আমরা ঘরে ফিরবো না। সেই মুহূর্তে আমি কাউকে কল দিইনি, বাসায় কাউকে আমি জানাইনি। নামাজ শেষ করে যখন বের হওয়ার পরে আমার সাথে প্রায় 30 থেকে 40 জন সাধারণ ছাত্রদেরকে নিয়ে বললাম, চলো আমরা এখন অ্যাটাক দিব। অ্যাটাক দেওয়ার মুহূর্তে প্রত্যেকের হাতে 2টো করে ইট যদি আমরা নিক্ষেপ করি ওদের উপর, কিছু না কিছু হবেই। প্রত্যেকে 30-40 জন ছাত্র আমরা 2 টাকা ইট নিলাম। যখন নারে তাকবীর স্লোগানে আমাদের শক্তি সঞ্চারের মাধ্যমে যখন ইট নিক্ষেপ করলাম, ঠিক সেই মুহূর্তে তারা টিয়ার শেল এবং গ্রেনেড হামলা করে। তখন আমার থেকে সবাই দূরে সরে যায়, সবাই আমার থেকে আর কি পলায়ন করে। আপনি একাই পড়ে যান? আমি একাই ছিলাম। সেই মুহূর্তে আমি বুঝতেও পারিনি যে তারা হঠাৎ করে আমার সামনে নলতাক করে, বন্দুকের নলতাক করে আমার সামনে 3 জন অলরেডি চলে আসছে। আমি বুঝে ওঠার আগেই মাথা তখন কাজ করতেছিল যে আমি এই অবস্থা থাকি আমার বুকে সরাসরি গুলি লাগবে, তখন আপনি উল্টো হ্যাঁ স্পট ডেট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য জাস্ট পিঠটাকে ঘুরিয়ে দৌড় শুরু করলাম। ঠিক সেই মুহূর্তে তারা গুলি শুরু করছে। পিঠে প্রায় 6টা গুলি লাগছে, 2 হাতে 2টা, তারপর ছিল আঙ্গুল একটা লাগছে। অবস্থা খুবই খারাপ, আমি বুঝতেই পাইনি যে আমার পিঠে গুলি লাগছে। মানে বৃষ্টি পড়লে যেভাবে মানে হয় অনুভূতি হয়, ঠিক আমার মানে এরকমই লাগতেছে যে আমার পিঠে লাগতেছে এরকম কিছু। ঠিক দৌড় করে যখন সামনে গেলাম, সামনে একটা শোমিল ছিল, শোমিল যাওয়াতেই অনেকে আমার চিনে ফেলে যে এটা তো মেহরাব ভাই। আমি অনেকে চিনি নেই, বলতেছে মেহরাব ভাই গুলিবিদ্ধ হয়েছে। ওরা আমাকে কি করল, ওই পাশ থেকে আমরা ওইখানে প্রায় 20-25 জন ছিলাম, যদি ওইখান থেকে একটা গেট না থাকতো অলরেডি 20-25 জনে আমরা অ্যারেস্ট হয়ে যেতাম। আল্লাহ রক্ষা করছেন যে সেখানে একটা গেট ছিল, গেটের কারণে আমাকে আমি উঠতে পারতেছি না, তারা 3-4 জন আমাকে ধরে গেট থেকে পার করে দিচ্ছে। পাশে বাড়ি একটা বাড়ি ছিল, সেইখানে গিয়ে আমাকে ট্রিটমেন্ট আমাকে নেয় আর কি। ওই বাসে যারা ছিল প্রত্যেকে ফার্মেসির লোক ছিল। তো এটা তারা আর কি বোঝার কারণে আমার বুঝতে পারছে কি হয়েছে, কিন্তু তারা তো গুলি বের করতে পারবে না। সেই মুহূর্তে তারা আমাকে যতটুকু পারার ট্রিটমেন্ট সেটা দিয়েছে। অনেকেই আসলো, দেখলো, যখন দেখে এটা আমি, তখন আফসোস করে কিভাবে সম্ভব এটা। তারপরে সেই মুহূর্তে আমি মানে শরীর অত্যন্ত রক্তক্ষরণ হচ্ছে, যখন পিঠে রক্ত হয় আমি তো বুঝতে পাইনি। তারপর অনেকে ছবি তুলে আমাকে দেখাইলো যে এরকম অবস্থা। আমি সেই মুহূর্তে আমি আমার ফ্রেন্ডের বাসা চলে গেলাম, যে পাশে আমার ফ্রেন্ডের বাসা। ওকে কল দিলাম যে এরকম অবস্থা হয়েছে, আমার গুলিবিদ্ধ হয়েছে। কারণ হঠাৎ করে বললে ভয় পাওয়ার সম্ভাবনা বেশি। এখনো সেইভাবে স্বৈরাচার মানে প্রত্যেক বাসা মানে তল্লাশি করছে আর কি। সেই মুহূর্তে ওকে বললাম যে এরকম গুলিবিদ্ধ হয়েছে, আমি কি করবো এখন। তখন তার বাসায় নিয়ে গেল আমাকে। যখন আন্টি আঙ্কেল শুনলো, সাথে সাথে রুমে প্রবেশ করে আমাকে যতটুকু ধরনের সহায়তা করা দরকার একটা নিজের আপন ছেলের মতন তারা আমাকে সহায়তা দিতে লাগলো। অনেকক্ষণ আমাকে ট্রিটমেন্ট, পরে যে পুষ্টিকর খাবার যেগুলো ছিল সেগুলো আমাকে দিতে লাগলো। তারপর রক্ত কীভাবে বন্ধ করা যায় সেটা তারা করতে লাগলো, কিন্তু রক্ত বন্ধ হচ্ছে না। ঠিক সেই মুহূর্তে আমাকে হসপিটাল থেকে নার্স কল দেয় যে আপনি কোথায় আছেন। জি, কোথায় আছেন এখন। আমি আমার ঠিকানা দিলাম। তো সেইখানে তারা 3 জন আর কি একত্রিত হয়। আমি যখন বের হই তখনও কিন্তু মানে আন্দোলন চলাকালীন সময় আমাকে লুকিয়ে আমাকে হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়া হয়, যেখানে টোটালি হসপিটাল চতুর্দিকে তারা পুলিশ মানে আটকে রাখছে, যেন কেউ যেন আহত হওয়ার পরে যেন চিকিৎসা না নিতে আসতে পারে, যেন তাদের কোনো কেউ সহায়তা না করতে পারে, এরকম অবস্থা তাদের ছিল। আমাকে লুকিয়ে হসপিটাল পিছন দিক দিয়ে আমাকে ঢুকিয়ে তারপর 7 তলায় আমাকে নিয়ে যাওয়া হয়, যেখানে কেউ না বুঝতে পারে। আমাকে যখন ঢুকানো হয় পুরা হসপিটাল বন্ধ করে দেওয়া হয়, যেন না বুঝতে পারে যে কেউ একজন আসছে এখানে। তারপর একজন ডক্টর, তিনি আমাকে খুব ভালোভাবে আমাকে ট্রিটমেন্ট নেয়। আমার যে স্প্রিন্টার যেগুলো ছিল সেগুলো খুব ভালোভাবে তিনি দেখে সেদিনই সব বের করেন। জি, বের করে তা বলছিল যদি আরো থাকে বা কোনো সমস্যা হয় যদি,
তারপর আপনি আসেন। ওদিন কি ছেড়ে দিলেন ওনারা নাকি না, থাকলেন? ওদিন আমি হসপিটাল আমি নিরাপত্তা মনে করি না। আচ্ছা। ঠিক সেই মুহূর্তে আমি হসপিটাল থেকে বের হয়ে আমি বাসায় কল দিলাম আমার বড় আপুকে। আপুকে যখন কল দিছি, আপু আমি গুলিবিদ্ধ হয়েছি। আপু তখন বলল আমাকে আসতে হবে। আমি বললাম না, তোমার আসতে হবে না, তুমি শান্ত থাকো, আমি আসতেছি। আমি তখন সবাই চলে গেছে আর কি। সেই স্থানে আমিও ছিলাম আর আমার ভাতিজা ছিল। তো দুজনেই দেখলাম যে অবস্থাটা কি, মানে একটা বিধ্বস্ত শহর। মানে ঠিক আমরা কখনো দেখিনি যে এরকম একটা শহর মুহূর্তের মধ্যে এরকম নাজেহাল অবস্থা। এরপর কি আপুর বাসায় থাকলেন? তারপর কল দিয়ে তারপর সেখান থেকে অটো নিয়ে আস্তে আস্তে, মানে এখনো তো পুলিশ তো তাদের তল্লাশি, তারপর ছিল আওয়ামী বাহিনী, ছাত্রলীগ বাহিনী, গুন্ডা বাহিনী তো এখনো তাদের কার্যক্রম বন্ধ রাখেনি। তারা যেখানে পারতেছে তাকে ধরে নিয়ে পুলিশ হাতে দিচ্ছে, না মারতেছে। আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে বাসার দিকে গেলাম, দেখি আপু বাড়ির সামনে গেটের সামনে দাঁড়িয়ে আছে, আপু সাদুলা ভাই। তারপর আমি যে গুলিবিদ্ধ হয়েছে এটা আমার পরিবার ছাড়া বাহিরে আমি কাউকে জানাইনি। আচ্ছা। কারণ এটা নিরাপত্তার জন্যই। হ্যাঁ, ওই মুহূর্তে যদি এটা যদি কেউ জানে বা সেটা এলাকার জানাজানি হইলে অনেক কিছু হয়ে যেত। জি। এই জন্য আমি কি নিরাপত্তার স্বার্থে এটা কাউকে আমি মানে জানাইনি। সেই মুহূর্তে বাসায় আমার পাশের রুমে অনেকে ছিল, অনেকে জানে না যে আমি গুলিবিদ্ধ। 5 তারিখের পরে সবাই জানছে যে আমি গুলিবিদ্ধ হয়েছি। যাই হোক, সেদিনের পর থেকে কোথায় ছিলেন? সেদিনের পর থেকে টোটালি আমি বাসায় ছিলাম, বাসার থেকে বের হতে পারিনি। বাসায় আর কি মানে টোটালি। সুস্থ হতে কত সময় লাগলো? দীর্ঘ সময়। এরপরে কি আর বের হতে পেরেছিলেন? আর তারপর যত আন্দোলন হয়েছে প্রত্যেক আন্দোলনেই ছিলাম আলহামদুলিল্লাহ। ওই অবস্থায় বের হইছে? ওই অবস্থায় বের হইছি। আমার মাথায় টেন্ডেন্সি এটা ছিল যে আন্দোলন সফল করতে হবে। একদম শেষটাই যদি জানতে চাই, মানে ওই অনুভূতিটাই তো আসলে সবার, সেটি হচ্ছে যে 5 তারিখ সকাল, তারপরে 5 তারিখ দুপুর, এবং শেষ পর্যন্ত যখন শুনলেন যে জন্য বা যেই উদ্দেশ্যে রাজপথে থাকা বা নিজের শরীরে এতগুলো গুলির আঘাত নেয়া, সেই আঘাতের একটা প্রাথমিক সফলতা তৈরি হয়েছে, সেটি হচ্ছে ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, তখন কেমন মনে হচ্ছিল বা কোথায় ছিলেন তখন আপনি? যখন ফ্যাসিস্ট পলায়ন করে তখন 5 তারিখের পূর্বে সকাল দিকে কিছু ঘটনা ঘটে যায় আমাদের সাথে। আচ্ছা। আর 19 জুলাইয়ের আগে 18 জুলাই আমাদের সাথে কিছু ঘটনা ঘটে যায়। জি। সেটা হচ্ছিল আমাদের শহীদ শাকিল পারভেজ, তিনি আল মানাত ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল। তো আমরা একত্রে আর কি 17 জুলাই আর কি একত্রে আমরা খাওয়া দাওয়া করি। কখনো বুঝতেও পারিনি যে শাকিল পারভেজ সবুজ পাখি আমাদের থেকে বিদায় নেবে। 18 জুলাই তিনি শাহাদাত লাভ করেন। 19 জুলাই আমরা সেই প্রেরণা নিয়ে আমরা সামনে অগ্রসর হই। জি। তারপর আস্তে আস্তে প্রত্যেক আন্দোলনের মুহূর্তে আমরা সামনে দিয়ে গিয়েছিলাম, কখনো পিছপা হয়নি। গুলিবিদ্ধ হয়েছে বিদায় ঘরে বসে থাকবো, বিষয়টা এমন না। আরও শক্তি নিয়ে, দ্বিগুণ শক্তি নিয়ে আমরা রাজপথে আমরা 5 তারিখেই ফিরে আসি। ঠিক 5 তারিখে যখন সকালবেলা আমরা বের হই, আমাদের গাজীপুর থেকে টোটালি গাড়ি সব বন্ধ হয়ে যায়। না, এটা পুরো চিত্রটাই আমি আসলে একদম ওই সিগনিফিক্যান্ট অনুভূতিটাই জানতে চাচ্ছি। ঠিক ওই সময়টায় আপনি কোথায় ছিলেন? যেটা পলায়ন করে, জি, সেইখানে আমি তখন ছিলাম যমুনা ফিউচার পার্ক। আচ্ছা। সেইখানে আমাদের কর্মসূচি দেওয়া হয়। সেই মুহূর্তে আমাদের এখানে অনেকে নিহত হয় আর কি, শহীদ হয়ে যায়। সেই মুহূর্তে আমরা অগ্রসর হই শাহবাগের উদ্দেশ্যে। আচ্ছা। শাহবাগের উদ্দেশ্যে যখন যাই, আমি হাঁটতে পারতেছি না, এত যমুনা ফিউচার পার্ক থেকে শাহবাগে যাওয়া এটা অনেক দূর। তো আমি ক্লান্ত অবস্থা, অসুস্থ শরীর নিয়ে আমি সামনের দিকে আর যেতে পারতেছি না। তো কেউ একজন দেখলো যে আমি খুবই অসুস্থ বা ক্লান্ত হয়ে পড়ছি, আমাকে রিক্সা টেনে নিল। তারা আমাকে সামনে বসালো, তারা দুজন পিছিয়ে বসলো। রিক্সা দিয়ে আমাকে তারপর আমার শাহবাগের চত্বরে, আমরা সবার মিছিলে সবার সামনে ছিলাম, যে আন্দোলনটা হয় বা যে মিছিলটা হয় সবার সামনে আমরা ছিলাম। শাহবাগে উদযাপন করবার জন্য আপনারা শাহবাগের উদ্দেশ্যে যাচ্ছিলেন তখন? তো ঠিক সেই মুহূর্তে মানে আমার কাছে তথ্য আসে যে ফ্যাসিস্ট পলায়ন করে। তখন আলহামদুলিল্লাহ কখনো বিশ্বাসই করতে পারিনি যে এরকম একটা ফ্যাসিস্ট খুনি, অজস্র মানুষের রক্ত তিনি তার গায়ে লেগে আছে, তিনি পলায়ন করবে। জি। তখন মুক্ত আকাশ, মুক্ত বাতাস, সব কিছু মুক্ত হয়ে আছে, যেন পাখিগুলো যেন মুক্ত হয়ে আছে আর কি, আকাশ দিকে একদিকে উঠছে তারা। সম্মুখ সমরের একজন যোদ্ধা মেহরাব হোসাইন আমার সামনে বসে আছেন, মানে আপনার দিকে তাকিয়ে থাকতেও আমার ভালো লাগছে, এবং আমাদের দর্শক যারা প্যানভিশন টেলিভিশনের পর্দায় আপনাকে দেখছেন, আসলে এই গল্পগুলো জীবিত থাকুক, জীবন্ত থাকুক, আমরা সেটাই চাই সবসময়। এই গল্পগুলো আমাদেরকে সবসময় উজ্জীবিত করবে। একটা বিষয় জানতে চাওয়া, এই যে একবার বেঁচে আসলেন, বেঁচে ফিরে আসা, পরিবারের কাছে আসতে পেরেছেন, এমন তো হতে পারতো সেদিনের সেই গুলিগুলো হয়তো বা বুকটাকে ফোর করে দিতে পারতো, কলিজা বিদীর্ণ হয়ে যেতে পারতো, সেখানেই হয়তো বা আপনি শহীদ হয়ে যেতে পারতেন।
কোনটা বেশি মানে একদম আমার জানতে চাওয়া যে যে বাংলাদেশটাকে আপনি এখন চোখে দেখছেন সেটা, নাকি শহীদি তামান্না যেটা, সেটা আপনাকে একটু হলেও আফসোসের জায়গায় রাখে? কোনটা? জি আলহামদুলিল্লাহ, প্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন শুকর আদায় করছি, যার অশেষ রহমতে অসংখ্য ঘাম, অসংখ্য রক্তে এবং অসংখ্য শহীদের বিনিময়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। যদি এটা দাঁড় করায় যে সবসময় আমি রবের কাছে দোয়া করতাম যে আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলি, হে আমার রব, আপনি আমাকে শহীদি মৃত্যু দান করেন। আমার জীবনের বিনিময়ে হলেও যেন আমরা একটা নিরাপদ দেশ পাই। আমার হৃদয় সবসময় শহীদি তামান্না এটাই জাগতো যে মাঝে মাঝে কখন যখন একাকিত্ব থাকি তখন ফিল করি যে ওই অবস্থা যদি আমার গুলিগুলো যদি আমাকে ভেদ করে বের হয়ে যেত, বা সেখানে যদি আমি শহীদ হয়ে যেতাম, বা আমি এখন এই অবস্থায় আসছি, এটা কত বড় নিয়ামত, আর রবের কত বড় নিয়ামত। আর যদি শহীদ হয়ে যেতাম তো সেটা আর আমার সবচেয়ে বড় নিয়ামত বা সবচেয়ে প্রাপ্ত আমার জন্য ছিল আর কি। সেটা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার মতো করে চিন্তা করেছেন। পরিবারে কে কে আছেন আপনার? পরিবারে বাবা সবাই আছে কি, বাবা মা, তারপর ছিল বড় দুই ভাই। কোথায় পড়াশোনা করছেন আপনি? এখন পড়াশোনা করতেছি তামিরুল মিল্লাত থেকে, কোরআন নিয়ে অনার্স করতেছি। বাহ। এখন যে বাংলাদেশটাকে দেখছেন সেই বাংলাদেশে হয়তোবা অনেক কিছু নিয়েই কথা বলা যেতে পারে, অনেক আফসোসের জায়গাও থাকতে পারে, কিন্তু তারপরেও এই আফসোস কি কারো আপনাদের হয়? আপনার কি কখনো হয় যে যা পেয়েছি তার চেয়ে ভালো কেন পাচ্ছি না, তাহলে কেন এরকমটা করলাম, নিজের বুক এবং পিঠে গুলি কেন নিলাম, না নিলেও পারতাম, এরকম কোনো আফসোস আছে কিনা আপনার? না, কখনো এরকম আফসোস ছিল না, হবে না। আগে একসময় আফসোস ছিল যখন 5 তারিখের পূর্বে, যখন জালিম তার মসনদে ছিল, যখন আমাদের রক্ত বিনিময়ে যখন জালিমের মসনদ ভেঙে চুরমার হয়ে গেল, তখন আমাদের আফসোসটা শেষ হয়ে গেল। প্রত্যাশা করতে পারি যে ঠিক যেভাবে আমরা চেয়েছি অন্ততপক্ষে প্রাথমিক লক্ষ্যটা তো পূরণ হয়েছে আপনাদের? জি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। জি। সামনের প্রত্যাশাটা কি? সামনের প্রত্যাশা হচ্ছিল এখনো আমাদের যে জালিম যে ছিল, জালিম পলায়ন করছে, কিন্তু জালিমের এখন যে বাহিনীগুলো, শকুনগুলো এখন আকাশে উঠছে, তো এদেরকে ধরে ধরে আইনের আওতা নিয়ে আসা, এবং যারা আহত হয়েছে প্রত্যেককে সুস্থ মানে তাদেরকে চিকিৎসা দান করা, এবং যারা শহীদ হয়েছে প্রত্যেকের পরিবারকে সরকারিভাবে তাদেরকে যেন একটা ফান্ডিং করে, যেন তারা যেন চলতে ফিরতে পারে। আজকে যদি শহীদ আবু সাইদ থাকতো, অবশ্যই তার পরিবারকে কোনো একটা কিছু ব্যবস্থা করে দিতে পারতো, কোনো কিছু জব নয়তো কোনো কিছু করতে পারতো। প্রত্যেক শহীদ পরিবারকে যেন তা এইটি যেন উপলব্ধি করতে পারে, যেন আমাকে প্রাপ্ত সম্মানটা দেওয়া হয়েছে। আমার সাইড নাই, কিন্তু অসংখ্য সাইড এখন তৈরি হয়ে আছে। আপনার ক্যারিয়ার টার্গেটটা কি? আমার ক্যারিয়ার টার্গেট হচ্ছে একজন ব্যবসায়ী হওয়া। ব্যবসায়ী হওয়া, গুড। আমার সাথে আপনার মিলে গেছে। ব্যবসায়ী হওয়ার চিন্তাটা কেন, ছোট্ট করে জানতে যাচ্ছি। ব্যবসায়ী টেন্ডেন্সি, প্রথম বিষয় ছিল আমি একজন দায়ী হতে চাই, স্বপ্ন আমার দায়ী হওয়া, কিন্তু ব্যবসার মাধ্যমে সেই মসজিদ খানকা নিয়ে পড়ে থাকা আমার স্বপ্ন নয়। আমার যেটা প্রফেশনাল যেটা হবে সেটা ব্যবসায়ী, ব্যবসায়ীর মাধ্যমে আমার কর্মটা, আমার সবকিছু মানুষের সাথে মুআমালাতটা অনেক বেশি হবে। যেটা পূর্বে যারা ছিল, ইমাম আবু হানিফা ছিল, ইমাম শাফঈ ছিল, প্রত্যেকই ইমাম তারা ব্যবসা করতেন, পাশাপাশি তারা কি দায়ী কাজ করতেন। আমার ইচ্ছা সেটা। প্রিয় ভাই, আমরা আমাদের আজকের আয়োজনের একদম শেষটায় চলে এসেছি। শেষ মুহূর্তে আমাদের প্যানভিশন টেলিভিশনের দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলেন। জি, প্যানভিশন টিভি চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ যে সুন্দর একটি লাল জুলাইয়ের গল্প আমাকে ইনভাইট করার জন্য, এবং যারা এখানে পরিচালক আছে এবং নির্বাহী পরিচালক আছে প্রত্যেককেই আমার অন্তরস্থল থেকে সালাম এবং অভিনন্দন, এবং আমার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় যেন সর্বাবস্থায় যেন সত্যের পথে অটুট এবং অবিচল থাকার তৌফিক দান করেন। আমিন। প্রিয় দর্শক, সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল। আবার যদি বলি, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল পরিচয়। মৃত্যু আমাদের হবেই, সেই মৃত্যু যেন হয় বা মৃত্যুর দিনটা যেন সেদিনই নির্ধারিত হয়, রাব্বুল আলামিন যেন সেদিনই নির্ধারণ করেন, যার আগ পর্যন্ত আমি আমার জায়গা থেকে বা আমাদের জায়গা থেকে যেন এই দেশ, এই মাটি এবং আমার চারপাশের যে মানুষগুলো তাদের সাথে যেন আমি সৎ থাকতে পারি, সবাই মিলে যেন ভালো থাকতে পারি, এবং সবাই মিলে যে সুন্দর একটা
সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নটা যেন আমাদের পূরণ হয়। আমাদের ধর্মীয় চেতনাবোধ থাকবে, আমাদের রাজনৈতিক মূল্যবোধ থাকবে, কিন্তু এই সব কিছু মিলেমিশে আমরা যেন প্রকৃত একজন মানুষ হতে পারি, একজন দাঈ ইলাল্লাহ হতে পারি। রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।